1529 সালে ঘাগরার যুদ্ধে আফগানদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় মুঘল সাম্রাজ্যকে হিন্দুস্তানে পাকাপোক্ত একটি অবস্থান গড়ে দিল। যদিও খানোয়ার যুদ্ধে রাজপুতদের পরাজয়ের পর মুঘল সাম্রাজ্যের সমস্ত শত্রুশক্তি মাটিতে মিশে গিয়েছিল, কিন্তু তারপরেও হিন্দুস্তানের পূর্বাঞ্চলে আফগানরা বেশ শক্ত অবস্থান ধরে রেখেছিল। অবশেষে নতুন আফগান অধিপতি ইব্রাহিম লোদির ভাই সুলতান মাহমুদের পরাজয়ের মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের জন্য শেষ এই হুমকিটিও নির্মূল হয়ে গেল। মুঘল সাম্রাজ্য এখন সব দিক থেকেই নিরাপদ। ঘাগরার যুদ্ধের বেশ কয়েক মাস আগেই 1527 সালের 16ই মার্চ খানোয়ার যুদ্ধে রাজপুতদের পরাজিত করে সম্রাট বাবর নিজের পরিবারের জন্য হিন্দুস্তানকে নিরাপদ ভাবতে শুরু করেন। তিনি কাবুল দুর্গে অবস্থানরত তার পরিবারকে আগ্রায় আসার অনুমতি প্রদান করেন। এর কিছুদিন পরেই সম্রাট বাবরের পুরো পরিবার আগ্রা দুর্গে চলে আসে। নিজের স্ত্রী এবং পরিবারবর্গ নিয়ে বাবর বেশ কিছুদিন শান্তিতেই সময় কাটাতে লাগলেন। সাম্রাজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে বাবরকে কাজ করতে হচ্ছিল, তবে এই সময়টুকু তিনি নিজের মতো করে তার পরিবারের সাথে অতিবাহিত করলেন। এই সময় তিনি তার প্রিয় স্ত্রী মাহাম বেগমকে নিয়ে ধোলপুর থেকেও একবার ঘুরে আসেন। কিন্তু এর 3 মাস পরেই মুঘল পরিবারে পারিবারিক একটি সমস্যার উদ্ভব হয়। প্রচণ্ড পেটে ব্যথার কারণে সম্রাটের এক পুত্র অসুস্থ হয়ে হঠাৎ করেই মারা যান। সম্রাট বাবর এবং দিলদার বেগমের এই পুত্রের নাম ছিল আলোয়ার মির্জা। ঘটনার আকস্মিকতায় পুরো মুঘল পরিবার হতভম্ব হয়ে যায়। মুঘল রাজ দরবারে নেমে আসে শোকের ছায়া। পুত্র শোকে দিলদার বেগম পাগল প্রায় হয়ে যান। শোকের প্রাথমিক ধাক্কা কাটতে বেশ কিছুটা সময় লেগে যায়। কিছুদিন পর এরকম থমথমে অবস্থা কাটাতে সম্রাট বাবর আবারও তার স্ত্রীদের নিয়ে ধোলপুরের দিকে যাত্রা করলেন। এমন শোকের সময় স্থান বদল করলে হয়তো শোকের তীব্রতা কমে আসবে, এটাই ছিল পরিবারের প্রধান হিসেবে মুঘল সম্রাট বাবরের একমাত্র আশা। তবে ধোলপুর যেয়েও বাবর তেমন একটা স্বস্তি পেলেন না, কারণ দিল্লি থেকে মাওলানা মোহাম্মদ ফারগালি বাবরের জন্য একটি পত্র পাঠালেন। পত্রে মাওলানা ফারগালি দিল্লিতে বাবরের প্রিয় পুত্র হুমায়ুনের অসুস্থতার খবর জানালেন। এই পত্র পেয়ে বাবর দ্রুত হুমায়ুনকে দিল্লি থেকে রাজধানী আগ্রায় নিয়ে আসার নির্দেশ দিয়ে আগ্রার দিকে ছুটতে লাগলেন। বাবরের সাথে তখন হুমায়ুনের মা মাহাম বেগমও ছিলেন। পুত্রের অসুস্থতার কথা শুনে তিনি ইতিমধ্যেই বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছিলেন। যাই হোক, পুত্র হুমায়ুনের সাথে মাহাম বেগমের মথুরার কাছাকাছি এসে দেখা হলো। পুত্রকে দেখে মাহাম বেগম নিজের আবেগ সামলে রাখতে পারলেন না। পুত্রের এরূপ অসুস্থতার জন্য তিনি উদ্ভ্রান্তের মতো আচরণ করতে লাগলেন। এর অবশ্য কারণও ছিল, হুমায়ুন কখনোই এরকম মারাত্মক অসুস্থতায় ভোগেনি। বাবরের এক পুত্র আলোয়ার মির্জা কিছুদিন আগেই মারা গেছেন, কাজেই মাহাম বেগমের মাথায় সবচেয়ে খারাপ চিন্তাটাই আগে ভর করল। উন্নত চিকিৎসার জন্য দ্রুত শাহজাদা হুমায়ুনকে দ্রুত নৌকাযোগে রাজধানী আগ্রা থেকে নিয়ে আসা হলো। আগ্রা রাজপ্রাসাদে তৎকালীন শ্রেষ্ঠ চিকিৎসকেরা হুমায়ুনের চিকিৎসা শুরু করলেন। বাবরের মনে তখন আর কোনো শান্তি ছিল না। হুমায়ুনকে তিনি অন্য যে কোনো পুত্র থেকে বেশি ভালোবাসতেন। গোটা হিন্দুস্তান অভিযানের সময় বাবরকে সঙ্গ দিয়েছিলেন এই পুত্র, তাই বাবর আর হুমায়ুনের মাঝে একটি বিশেষ আত্মিক বন্ধন তৈরি হয়েছিল, যা বাবরের মৃত্যুর পূর্ব পর্যন্ত বজায় ছিল। বাবর পুত্রের অসুস্থতায় অস্থির হয়ে ঘন ঘন পুত্রের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছিলেন। হুমায়ুন প্রায় অচেতনের মতো বিছানায় শুয়েছিলেন, তবে পিতাকে দেখে তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। হুমায়ুন সম্রাট বাবরকে আক্ষরিক অর্থেই প্রচণ্ড ভালোবাসতেন আর শ্রদ্ধা করতেন। হুমায়ুনের অবস্থা দিনের দিনে আরও খারাপ হচ্ছিল। মাহাম বেগমের মাতৃ আবেগ ধীরে ধীরে লাগাম ছাড়া হয়ে যাচ্ছিল। একদিন তিনি সম্রাট বাবরকে পুত্রের জন্য বিচলিত হতে দেখে বলে বসলেন, আমার ছেলের জন্য আপনার আর কতটুকু দুশ্চিন্তা আছে? আপনার আরও ছেলে আছে, কিন্তু আমার তো ছেলে মাত্র একটি। কিন্তু মাহাম বেগম হয়তো কখনোই ধারণা করতে পারেননি বাবর তার এই পুত্রটির জন্য তার মনে কতটা ভালোবাসা সঞ্চয় করে রেখেছিলেন। সম্রাট বাবর নিজে জানতেন হুমায়ুনকে তিনি কতটা ভালোবাসতেন, আর তাই পুত্রের রোগশয্যার পাশে বসে পুত্রের জন্য তিনি এক মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। তারপরও চিকিৎসা কিংবা প্রার্থনা হুমায়ুনের জন্য কোনোটি কাজ করছিল না। সুস্থতার কোনো লক্ষণই হুমায়ুনের মাঝে দেখা যাচ্ছিল না। এই সময়
বাবরের দরবারের বেশ কয়েকজন পরামর্শ দিল, বাবর যদি নিজের সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করে দেন তাহলে হয়তো আল্লাহ তার পুত্র হুমায়ুনের জীবন ভিক্ষা দিতে পারেন। এই কথা শোনা মাত্র বাবর ভাবতে লাগলেন এমন কি আছে যা তিনি সব থেকে বেশি ভালোবাসেন। হঠাৎ বাবরের মাথায় আসলো প্রতিটি মানুষ তার নিজের জীবনকে অন্য সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে, আর তাই বাবর তার পুত্র হুমায়ুনের জন্য নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন। কারণ একজন পিতা হিসেবে বাবর তার পুত্র হুমায়ুনকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। বাবর চাইছিলেন নিজের জীবনের বিনিময়ে হলেও পুত্র হুমায়ুনের জীবন যেন রক্ষা পায়। এরপরেই এক রাতে তিনি পুত্রের শয্যার পাশে চক্রাকারে ঘুরতে লাগলেন আর বিড়বিড় করে বলতে লাগলেন, হে আল্লাহ, যদি একজনের প্রাণ নিয়ে আরেকজনের প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে পুত্রের প্রাণের বিনিময়ে আমার নিজের প্রাণ উৎসর্গ করতে আমি প্রস্তুত। আশ্চর্যজনক হলেও সত্য, এর কিছুদিন পরেই হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন আর সম্রাট বাবর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলেন। তবে হুমায়ুনের সুস্থ হয়ে ওঠা আর সম্রাট বাবরের অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাওয়ার মাঝে কয়েক মাসের ব্যবধান ছিল। সুস্থ হয়ে ওঠার পরেও পুরোপুরি আরোগ্য লাভের জন্য শাহজাদা হুমায়ুন 2-3 মাস বিশ্রাম নেন। এই সময় ধীরে ধীরে সম্রাট বাবরের ভেতরে অসুস্থতার লক্ষণ ফুটে উঠতে শুরু করে। এই অসুস্থতার ভেতরেই বাবর হুমায়ুনের রাজকীয় কাজে কালিঞ্জর যেতে নির্দেশ দেন। পিতার এই অসুস্থতায় হুমায়ুন কালিঞ্জর যেতে একটু দ্বিধান্বিত ছিলেন, কিন্তু সম্রাটের আদেশ সবসময়ই আদেশ, তাই তিনি তার পিতা এবং সম্রাটের আদেশ মেনে কালিঞ্জর চলে যান। পিতার এই অসুস্থতার মাঝে শেষ পর্যন্ত হুমায়ুন হয়তো কালিঞ্জর যেতে রাজি হতেন না, কিন্তু শেষমেশ কি মনে করে যেন কালিঞ্জর চলে যান। হুমায়ুন ভেবেছিলেন তার পিতার অসুস্থতা হয়তো তেমন গুরুতর কিছু না, কিন্তু কালিঞ্জর যাওয়ার কিছুদিনের ভেতরেই বাবরের মারাত্মক অসুস্থতার খবর তাকে জানানো হলে তিনি দ্রুত আগ্রায় ফিরে আসেন। হুমায়ুন ফিরে এসে পিতাকে খুবই অসুস্থ অবস্থায় পেলেন। তিনি পিতাকে এমন গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে সবাইকে জিজ্ঞেস করলেন, মহান বাদশার শরীর এতটা খারাপ কেমন করে হলো? কিন্তু কেউই হুমায়ুনের এই প্রশ্নের সদুত্তর দিতে পারলেন না। তিনি আবারও সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, আমি তো পিতাকে অনেকটা ভালো দেখে গিয়েছিলাম, হঠাৎ এতটা খারাপ হওয়ার কারণ কি? এবারও উপস্থিত সবাই চুপচাপ থাকলেন। রাজকীয় দুর্গে বাবরের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলো, কিন্তু তারপরও ধীরে ধীরে বাবরের রোগের প্রকোপ বাড়তে থাকলো। বাবর এ সময় প্রায় অচেতন হয়ে যেতেন। কিছুটা চেতনা ফিরে পেলেই তিনি বারবার হিন্দালের কথা জিজ্ঞাসা করতেন। বাবর দীর্ঘদিন তার এই ছোট পুত্রকে দেখেননি। তিনি বারবার একই কথা পুনরাবৃত্তি করছিলেন, হিন্দাল কোথায়? হিন্দালকে দেখছি না কেন? হিন্দালকে দ্রুত পিতার অসুস্থতার খবর দেওয়া হলো। হিন্দাল ঝড়ের বেগে কাবুল থেকে আগ্রার পথে ছুটতে লাগলেন। অসুস্থ অবস্থাতেই বাবরের মাথায় আরেকটি বিচিত্র শখ ভর করল। তিনি জীবিত থাকতেই তার এবং দিলদার বেগমের 2 কন্যা গুলরং বেগম আর গুলচেহারা বেগমের বিয়ে দিতে দিলদার বেগমকে আদেশ দিলেন। বাবর তার এই 2 কন্যার জন্য নিজের পছন্দ অনুযায়ী পাত্রও ঠিক করে রেখেছিলেন। বাবরের আদেশ অনুযায়ী তার এই অসুস্থতার ভেতরেও রাজকীয় মুঘল প্রাসাদে বিয়ের আয়োজন করা হলো। বাবরের সিদ্ধান্ত অনুযায়ী গুলরংকে ঈশান তৈমুর সুলতান এবং গুলচেহারা বেগমকে তুক্তা বুঘা সুলতানের হাতে তুলে দেওয়া হলো। সম্পর্কের দিক দিয়ে এই দুজন বাবরের মামা আলুনাথ খানের পুত্র ছিলেন। এই বিয়ের কিছুদিন পরেই সম্রাট বাবর অসুস্থতার কারণে আরও দুর্বল হয়ে যেতে লাগলেন। এমনকি হাঁটা চলা কিংবা বিছানা থেকে উঠে বসার শক্তিটুকু হারিয়ে ফেললেন তিনি। তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যেতে লাগল। হিন্দুস্তানের মহান অধিপতি সম্রাট বাবর বুঝতে পারলেন পৃথিবীতে তার সময় শেষ হয়ে আসছে। নিজের যা কাজ ছিল পৃথিবীতে তা তিনি শেষ করে ফেলেছেন, তবে তখনও একটি কাজ বাকি ছিল। তিনি সেই কাজটি সম্পাদনের জন্য তার দরবারে উচ্চ পদস্থ কর্মকর্তাদের রাজ দরবারে ডাকলেন। 22শে ডিসেম্বর 1530 সাল, আগ্রার পুরাতন দুর্গ। নিজের শারীরিক অবস্থা নিয়ে সম্রাট বাবর রাজদরবারে তার সিংহাসনে গিয়ে বসলেন। পরিবার আর সভাসদদের সবাই অনুরোধ করেছিল যা বলার তা নিজের ব্যক্তিগত কক্ষ থেকেই ঘোষণা দিতে, কিন্তু সম্রাট বাবর চাইছিলেন যা বলার এই সিংহাসন থেকেই বলবেন। অসুস্থ সম্রাট সিংহাসনে বসে আছেন। দরবার আর পরিবারের লোকেরা উৎসুক দৃষ্টিতে সম্রাটের দিকে চেয়ে আছেন। সম্রাট বাবর হঠাৎ কিছু বলতে শুরু করলেন, তবে তার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছিল কথা বলতে সম্রাটের বেশ কষ্ট হচ্ছিল। তারপরও তিনি বলতে লাগলেন,
আল্লাহর কৃপায় ও আপনাদের সমর্থনে আমি আমার জীবনের সব কিছুই অর্জন করতে সক্ষম হয়েছি। পৃথিবীতে আমার সব ইচ্ছা পূরণ হয়েছে, তবে আমি সুস্থ অবস্থায় নিজের সব কাজ সম্পন্ন করতে পারলাম না। আজ আপনাদের সামনে আমি নিজের শেষ ইচ্ছা প্রকাশ করছি। আমার পরে আমি মুঘল সিংহাসনে হুমায়ুনকে বসিয়ে যেতে চাই। আমি আশা করব আমার প্রতি আপনারা যেমন অনুগত ছিলেন, বাদশাহ হিসেবে আপনারা হুমায়ুনের প্রতিও ঠিক তেমনই অনুগত থাকবেন, তার সকল কাজকে সমর্থন জানাবেন। আমি আশা করছি মহান আল্লাহর দয়ায় হুমায়ুন সফলভাবে তার দায়িত্ব পালন করতে সক্ষম হবে। দরবারে উপস্থিত বাবরের সভাসদরা কান্না ভেজা চোখে তাদের প্রিয় সম্রাটের সামনে শপথ করলেন। তারা নিজেদের জীবন দিয়ে হলেও তাদের সম্রাটের শেষ ইচ্ছা অক্ষরে অক্ষরে পালন করবেন। এরপর সম্রাট বাবর হুমায়ুনের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বললেন, হুমায়ুন, আমি তোমাকে, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন ও তোমার প্রজাদের আল্লাহর হাতে সমর্পণ করে যাচ্ছি। সম্রাট বাবর চাইলেই পারতেন নিজের ব্যক্তিগত কক্ষে ডেকে সবাইকে নিজের শেষ ইচ্ছার কথা বলে যেতে, কিন্তু তিনি ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দিতে রাজি হলেন না। তিনি জানতেন তার মৃত্যুর পর হুমায়ুনকে সিংহাসনে বসতে বাধা দেওয়া হবে, তাই জীবিত থাকতেই সবার সামনে আনুষ্ঠানিকভাবে তিনি হুমায়ুনকে সিংহাসনের বৈধ দাবিদার স্বীকৃতি দিয়েছিলেন। তিনি বেশ ভালো করেই জানেন 4 বছর পূর্বে ইব্রাহিম লোদির মায়ের দেয়া বিষের ফলে তিনি যখন শয্যাশায়ী ছিলেন, তখন এই দরবারের একাংশ হুমায়ুনের পরিবর্তে তার ভগ্নিপতি মেহেদি খবাসকে সিংহাসনে প্রায় বসিয়ে ফেলার আয়োজন করে ফেলেছিলেন। 26শে ডিসেম্বর 1530 সাল হুমায়ুনকে মুঘল সাম্রাজ্যের পরবর্তী সম্রাট ঘোষণা দেওয়ার 3 দিন পরে হিন্দুস্তান এবং মহান মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট জহিরুদ্দিন বাবর এই নশ্বর পৃথিবীকে বিদায় জানিয়ে মহান আল্লাহর কাছে চলে গেলেন। সম্রাটের মৃত্যুর পর এই সংবাদটি গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হলো, কারণ মুঘল সাম্রাজ্যের এই শোকময় অবস্থায় শত্রুরা অবশ্যই এর সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তাছাড়া বাবরের সামনে দরবারের সবাই হুমায়ুনকে নতুন সম্রাট হিসেবে মেনে নিলেও দরবারের এমন অনেক আমিরই আছেন যারা হুমায়ুন বৈধ সম্রাট হিসেবে বিবেচনা করতেন না। সম্রাটের মৃত্যু এই মুহূর্তে প্রকাশ পেলে তারা ঝামেলা তৈরির চেষ্টা করবেই, কিন্তু বাদ সাধলেন বাবরের এক হিন্দুস্তানীয় আমির। তিনি এই সংবাদ চেপে না গিয়ে ভিন্নভাবে পরিবেশন করার পরামর্শ দিলেন। তিনি বললেন, এভাবে অসুস্থ সম্রাটের কোনো খবরই জনগণের সামনে না প্রকাশ করলে তাতে বিভ্রান্তি আরও বাড়বে, আর সম্রাটের মৃত্যু গুজব হিসেবে ঠিকই ছড়িয়ে পড়বে, তাতে গোটা সাম্রাজ্যে লুটপাট শুরু হয়ে যাবে। তিনি অনুরোধ করলেন, এই শোকের সময় মুঘল পরিবারের সামান্য ভুলও হিন্দুস্তানের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে। তার পরামর্শেই ঘোষকের দল গোটা রাজ্যে ঘোষণা করল, সম্রাট অসুস্থ থাকায় স্বেচ্ছায় রাজকার্য থেকে অব্যাহতি নিয়ে নিজের পুত্র হুমায়ুনকে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসিয়েছেন। এই ঘোষণা শোনার পর জনগণ আশ্বস্ত হলো যে তাদের সম্রাট জীবিত আছেন এবং নিজ পুত্রের কাছে দায়িত্ব হস্তান্তর করে অবসর গ্রহণ করেছেন। সম্রাটের মৃত্যুর পর তাৎক্ষণিক হুমকি মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করে পরবর্তীতে সম্রাটের মৃত্যুর সংবাদ সাম্রাজ্যে প্রকাশ করা হয়। সম্রাট বাবর মৃত্যুর পূর্বেই তাকে কাবুলে সমাহিত করা হয়। কাবুলে সমাহিত করার নির্দেশ দিয়ে গিয়েছিলেন। তার ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর মুঘল বীরকে যমুনার 2.5 কিলোমিটার পূর্বে আরামবাগের চারবাগে সমাহিত করা হয়। এখানেই একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যমুনার পূর্ব দিকে তৎকালীন সময় প্রচুর বাগান ছিল, যা হিন্দুস্তানের স্বাভাবিক বৈশিষ্ট্য থেকে বেশ ব্যতিক্রম ছিল। ঠিক এই কারণেই হিন্দুস্তানের অধিবাসীরা তখন এই স্থানটিকে কাবুল বলতো। বাবর তার ইচ্ছেতে এই কাবুলের কথাই বলেছেন, আর সম্রাট হুমায়ুনও পিতার ইচ্ছার কথাটি জানতেন। তাই সম্রাট বাবরকে যমুনার পূর্ব তীরেই সমাহিত করা হয়েছিল। কিন্তু 9 বছর পর 1539 সালের 26শে জুন শেরশাহ সূরির নিকট পরাজিত হয়ে মুঘল সম্রাট হিন্দুস্তানের কর্তৃত্ব হারান। হিন্দুস্তানের সাময়িক ছেদ পড়ে মুঘল শাসনামলের। আর এই শেরশাহ সূরির শাসনামলে বাবরের এক স্ত্রী বেগা বেগম বাবরের দেহাবশেষ আফগানিস্তানের কাবুলে বাবরের আরেক সৃষ্টি বাগি বাবরে স্থানান্তর করেন। বেগা বেগমের এই সিদ্ধান্তের কারণ আজও অস্পষ্ট। শারীরিক দিক থেকে সম্রাট বাবর ভীষণ শক্তপোক্ত গড়নের মানুষ ছিলেন। কথিত আছে তিনি তার 2 কাঁধে 2জন প্রাপ্তবয়স্ক মানুষ নিয়ে দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারতেন। এছাড়া একটানা 30 ঘন্টা সাঁতারও কাটতে পারতেন তিনি। কিন্তু হিন্দুস্তানের একের পর এক যুদ্ধে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তার স্বাস্থ্য দ্রুতই ভেঙে পড়েছিল। এছাড়া দিল্লি আর আগ্রা অধিকার করার পরই ইব্রাহিম লোদির মা বাবরের খাবারে বিষ প্রয়োগ করে বাবরকে হত্যার চেষ্টা করেছিলেন। সেইবার বাবর বেঁচে গেলেও বিষের প্রভাব তার শরীরে রয়ে গিয়েছিল।